কৃষ্ণের জামিন না মঞ্জুর, অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, এক আইনজীবীকে পিটিয়ে হত্যা, ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বললেন উপদেষ্টা। দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমাতে চায় না সরকার বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জনগণের প্রত্যাশা অনুযায়ী সহায়তা করছে না গণমাধ্যম, মন্তব্য নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে আবার ফিরে আসবে অন্ধকার সময় বললেন তারেক রহমান। গণভোটের বিধান সহ সংবিধানে ৬২টি জায়গায় পরিবর্তনের প্রস্তাব বিএনপির। মাহবুবুল মোল্লা, নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের পরিবেশ থমথমে। হামলার জেরে সেন্ট গ্রেগরি স্কুল বন্ধ, শিক্ষার্থীদের সংহতি কর্মসূচি শুরু। পরিকল্পিতভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি, সকলের সাথে কথা বলেছি, ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তি চান দলটির নেতারা। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা। কালিকাপুর থেকে বাক্সমিলের উদ্দেশ্যে একটা অটো ক্রস হতে যে এই দুর্ঘটনাটা ঘটে। টোটালে গাড়িতে আছিল ড্রাইভার সহ ৮ জন, মারা গেছে ৭ জন। আমার মার অন্য করে দিচ্ছে, আমার মা দুধে ডিব্বা করে দিচ্ছে। নাটোরের সড়কে প্রাণ গেল ২ জনের। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান, আটক ৪,০০০-এর বেশি পিটিআই কর্মী, নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে তুলকালাম ঘটেছে চট্টগ্রামে। আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় সনাতনী জাগরণী জোটের নেতাকর্মীদের। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। নিহত হন সাইফুল ইসলাম নামের এক আইনজীবী। নগরীর পরিস্থিতি এখনও থমথমে, কোথাও কোথাও চলছে বিক্ষোভ। পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশের পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভরত সনাতন ধর্মাবলম্বীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এভাবেই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত চত্বর। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আদালত চত্বরে গাড়ি ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কোতোয়ালি মোড়, লালদিঘি, টেরিবাজার পর্যন্ত। বন্ধ হয়ে যায় যান চলাচল, দোকানপাট। হিন্দু গোষ্ঠীরা এখানে আমাদের গাড়িটা ভাঙচুর করছে। হঠাৎ করে স্যার আমাদের গাড়িগুলো ভেঙে ফেলছে, কোনো দোষ নেই। উপরে উঠছে, উপর থেকে সব গাড়ি ভাঙে ভাঙে আসতেছে। অন্তত কম হলে 50টা। যে যেমনি পারছে ভাঙছে, উপরে অনেকগুলো মোটরসাইকেল ভাঙছে। এক পর্যায়ে আশপাশের অলিতে গলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও স্থানীয়রাও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়ায়।
এ সময় লালদিঘি এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে সনাতনীদের হামলায় তিনি নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনুতি। রংগম টাওয়ারের সামনে থেকে মেইন রোড থেকে ধরে নিয়ে গিয়ে মেটর গলির ভিতরে ইচ্ছে মতো কোবাইয়েছে, যার কারণে এই কোবানোর কারণে এই মারা গেছে। আদালতে বিধানগুলো দেখাচ্ছে, আদালতে বিভিন্ন দরজা টেবিল সুদ্ধা তারা লাথি মারি ফেলে দিচ্ছে। এরকম নৈরাজ্য কোর্ট বিলিংয়ে কখনো হয় না। চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রাখে সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে মোতায়েন করা হয় বিজিবি। এটা একটা উদ্দেশ্যমূলক মামলা, যাতে হিন্দুদেরকে দমায় রাখা যায়। নিঃশর্তে চিন্ময়বাবুর মুক্তি চাই এবং ওনাকে অনতি বিলম্বে তাকে যাতে এই মামলা থেকে খালাস দেওয়া হয়। এর আগে চিন্ময় কৃষ্ণকে সকাল 10:30টায় চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। দুপুর 12:20 শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জাতীয় পতাকাকে স্যালুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন, তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না। এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ, তাই আমরা মহানগর দায়রা জজ আদালতে যাব। চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগের মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তিনি হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, নগরীর পরিস্থিতি এখন কেমন দেখছেন? সময়ের সাথে সাথে পরিস্থিতি আমরা বলতে পারি যে কিছুটা হলো উন্নতির দিকে যাচ্ছে। যে সংঘর্ষের মুহূর্তগুলো আমরা দেখেছি সেটা এখন পুরোপুরি নিয়ন্ত্রণে না হলেও বলা যেতে পারে যে সেই পরিস্থিতির কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। এবং এই মুহূর্তে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে বিক্ষোভ চলছে যে একজন আইনজীবীকে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা এই জায়গায় বিক্ষোভ করছে। সেখানে সাধারণ মানুষ, মুসল্লিরা সবাই কিন্তু এই জায়গাটাতে এসেছে এবং তারা সবাই এই যে হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত এবং এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, এটাই তারা এখান থেকে দাবি জানাচ্ছেন। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটি মূলত সূত্রপাত হয় চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন আদালতে তোলা হয় এবং সেখান থেকে যখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, এরপরই বিক্ষুব্ধ ইস্কন এবং সনাতনীরা যারা রয়েছে তারা কিন্তু কোর্ট বিল্ডিং অবস্থান করে এবং আদালত ভবনের সামনে যেখানে প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণ দাসকে তোলা হয় এবং সেই প্রিজন ভ্যানকে তারা আটকে দেয় এবং সেখান থেকে তাকে নিয়ে যাতে যেতে না পারে সেজন্য তারা বাধা প্রদান করে। সেই থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত। সেখান থেকেই তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জের পরেই আমরা যেটা দেখি যে এরপরে তারা দুপক্ষে সংঘর্ষ হয়ে জড়ায় এবং সেই সংঘর্ষটি একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে সাধারণ মানুষ থেকে শুরু করে এটা 3 পক্ষের একটি সংঘর্ষের রূপ নেয়। পরে এখন আমরা যেটা বলতে পারি। আলামিন, ধন্যবাদ আপনাকে। ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, ইসকনের আন্দোলনে ইন্ধন দিচ্ছে বিশেষ কোনো গোষ্ঠী, তারা দেশ অস্থিতিশীল করতে চাইছে। বিগত কয়েক মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো বলে দাবি করেন জাহাঙ্গীর আলম। মামলায় নিরীহ কাউকে হয়রানি না করারও নির্দেশ দেন তিনি। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি, আর যার যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রংপুরের পীরগাছায় মতবিনিময় সভায় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়।
তারা বিনা সুদে ঋণ দেওয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিল। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। দায় চাপাতেই চট্টগ্রামে আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি করেন জোটের নেতারা। জানান, চট্টগ্রামের ঘটনায় হিন্দু ধর্মের কেউ জড়িত নন। অভিযোগ করেন, সনাতনীদের বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতমূলক আচরণ করেছে, তারা নিরপেক্ষ নন। হিন্দু নেতারা বলেন, দেশে কোনো সরকার আছে বলেও মনে হচ্ছে না। এ সময় চিন্ময় দাসের মুক্তি সহ 8 দফা না মানলে দেশে কঠিন সংকট হবে বলে জানান তারা। আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনকে ভুলণ্ডিত করার জন্য এখানে দুষ্কৃতিকারীরা বা বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ এখানে ঢুকে একটা অরাজকতা সৃষ্টি করবে। স্বৈরাচারের মতো দমন পীড়নে বিশ্বাস করে না, এটাই এই সরকারের বড় দুর্বলতা। এমনটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমের সহায়তা পাওয়া যাচ্ছে না। জানান, গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ সহ্য করা হবে না। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা। এ সময় তারা গণমাধ্যমের নানা প্রতিকূলতা নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে মতবিনিময় করেন। এ সময় গণমাধ্যমের নানা দিক নিয়ে কথা বলেন উপদেষ্টা। এখন মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম, যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। তিনি বলেন, গণমাধ্যম কার্যালয় ও সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি না। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমাদের মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে। এদিকে সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে যোগ দেন। বলেন, স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট কন্ট্রোল করতে চায় না অন্তর্বর্তী সরকার। তারা ভাবছে যে এই গভর্নমেন্ট তাদের কথাগুলো শুনবে, আগে হয়তো বা শোনা হয়নি। তো এই আমরাও তো, আর আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো, আমরা তো সেভাবে পারছি না। আমরা তাহলে বলবো যে এই গভর্নমেন্ট তো হাসিনার মতো হয়েছে, দে আর বিহেভিং লাইক দিস, আপনারাই বলবেন। এই জন্য আমরা আসলে চাচ্ছি যে রায়ট কিভাবে কন্ট্রোল করতে হয়, এটার জন্য নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি। প্রেস সচিব বলেন, ছাত্রদের মধ্যে ঢুকে কেউ নাশকতা করছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। সংসদে উচ্চকক্ষ উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদসহ সংবিধানে ৬২টি সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। সকালে সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা জমা দেয় সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে জরিপ চালানো হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল। এ সময় সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত 62 জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধন চায় বিএনপি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি। সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এরই মধ্যে প্রায় 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি, মধ্যরাত্র পর্যন্ত, যেটা নির্ধারিত সময় ছিল। জানান, অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় নিয়ে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে। অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি, সেগুলো আমরা পড়ব। আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি, সেগুলোর মধ্য থেকে যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ তৈরি করি। এছাড়া আগামী সপ্তাহ থেকে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সারা দেশে জরিপ করা হবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রত্যাশা সংগঠনটির। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ আর নারী নীতির বিরোধিতা করা সহ 13 দফা দাবিতে হেফাজতে ইসলাম 2013 সালের 5 এপ্রিল মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে। ওই দিন পল্টন ও বঙ্গবন্ধু এভিনিউতে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছিল সংগঠনটির কর্মসূচিকে কেন্দ্র করে। সেই রাতে মতিঝিলের শাপলা চত্বর ঘিরে তৈরি হয়েছিল এক ভীতিকর পরিবেশ। ওই দিন গভীর রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অভিযান চালায় বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। নিহতের সংখ্যা নিয়ে হেফাজতে ইসলাম ও তৎকালীন সরকারের ছিল ভিন্ন বক্তব্য। শাপলা চত্বরে গুলি করে কাউকে হত্যা করা হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার। পুলিশ বাদী হয়ে উল্টো মামলা করে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, কিন্তু কোনো বিচার কার্যক্রম এগোয়নি। মতিঝিলে শাপলা চত্বরের সেই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে গণহত্যার অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। অভিযোগকারীরা জানান, শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে ব্ল্যাকআউট করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করে হত্যা করে শতাধিক ধর্মপ্রাণ মুসলমানকে। মিথ্যা মামলা দিয়ে অনেককে বছরের পর বছর আটকে রেখে নির্যাতন চালানো হয়। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তার মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব। তাদের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব। হেফাজত ইসলামের ঘটনাকে কেন্দ্র করে যতগুলো অভিযোগ আসবে আমরা সবকিছুই একই সাথে তদন্ত করে তদন্ত প্রতিবেদন একটা মামলা হিসেবে করা হয়। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, চারদিকে যা ঘটছে তাতে জাতি উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক বিএনপির সাংগঠনিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা এবার সিলেটে। দিনব্যাপী এই কর্মশালার সমাপনীতে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে যারা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাবে সেই সবগুলো দলের মতামতের সম্মিলিত ফল হচ্ছে আজকে এই ৩১ দফা। বলেন, যারা টাকা পাচার করেছে এবং যেসব দেশ বিগত সরকারের শাসনামলে নিজেদের স্বার্থ হাসিল করেছে তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি। আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে, আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকারী। তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয়, তাদেরকে ডামি নির্বাচনই করতে হয়, তাদেরকে নিশি রাতের নির্বাচনই করতে হয়। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হবে। যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তারা যাতে জনগণকে ভয় পায়। যে যত কথাই বলুক, এইটুক বোঝার ক্ষমতা আপনার আছে, বিএনপি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিলিভ ইট অর নট, বিএনপি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে সামগ্রিকভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা চলমান রাখতে পারি, অনলি দেন আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। এদিকে বিকেলে রাজধানী গুলশানে একটি হোটেলে তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে লেখা তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। যে তারেক কিন্তু খুব ছোটবেলা থেকে গানের খুব ভক্ত। আমি তো কেউ তো জানে না, বল না গান তো শুনো না, সে খুব পিয়ানো শিখতে চেয়েছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, কিছু সংখ্যক উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন। কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আওয়ামী সরকারের পতনে তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, উত্তাল দিনগুলোতে সমন্বয়কদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতি মুহূর্তে তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে, এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এখনো থমথমে ঢাকার কবি নজরুল, সোহরাওয়ার্দী ও মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকার পরিস্থিতি। তবে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। ভাঙচুরে বিধ্বস্ত 3টি ক্যাম্পাসই। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেও সফল হয়নি পুলিশ। শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা দ্রুত সব পক্ষ বসে মিটমাট করবে বলে আশা শিক্ষক অভিভাবকদের। রবিবার বেলা 1:30 লাঠিসোঁটা নিয়ে গেট ভেঙে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢোকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বেশ কয়েকটি কলেজের ছাত্ররা। একই সময়ে ওই পক্ষ ঢোকে কবি নজরুল কলেজেও। দুই কলেজের ভেতরে বাইরে সবকিছু তছনছ করা হয়। কলেজের অফিস ও বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র খুলে নিয়ে যায় হামলাকারীরা। কলেজ শুধু আমাদের কলেজ ছিল না, 30-35টা কলেজ ছিল, আপনারা সবাই দেখেছেন ওই জায়গায়, নটরামাই সবাই ছিল, কিন্তু ওদের রাগ ক্ষোভটা সব আমাদের উপর এসে জেরে হয়ে গেল। এর ঠিক পরের দিন সেই হামলার প্রতিশোধ নিতে মাহবুবুর রহমান কলেজে যায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সেখানেও হুবহু একই কাণ্ড ঘটায় তারা। চলে হামলা, ভাঙচুর ও লুটপাট। এই 3টি কলেজ এখন যেন বিধ্বস্ত, মৃত্যুপুরী। শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র, খাতা, মার্কশিট, সনদ সব এখন শেষ। কোনো একটা রুমের গ্লাস আসতো নাই, কোনো একটা রুমের ফ্যান আসতো না। আমাদের 3000+ ফ্যান, 350+ সিসি ক্যামেরা, একটা সিসি ক্যামেরাও নাই। আমাদের হার্ড ডিস্ক সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। 3 কলেজই বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মুখোমুখি অবস্থান থেকে সরে এলেও ক্যাম্পাস এলাকা এখনও থমথমে। সবখানে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ। সব ভুলে সমাধানের পথ খুঁজছেন শিক্ষক শিক্ষার্থীরা। আগামীতে যেন এরকম কোনো একটা ঘটনা না ঘটে তার জন্য কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আমাদেরও ভুল আছে, ডিএমএসসিরও ভুল আছে, অবশ্যই আমরা এটা স্বীকার করতেছি। সো আমরা চাইতেছি আমরা এখানে এগুলো যাতে আর কিছুই না হয়। আমরা সমাধান করতে চেয়েছি। আমরা 3 সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ
করে আমরা দিয়ে দিব। তবে এ নিয়ে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে পুরান ঢাকার 2 কলেজে হামলার ঘটনায় সূত্রাপুর থানায় মামলা হয়েছে। ড্যামরায় হামলার ঘটনায়ও যাত্রাবাড়ি থানায় মামলার প্রক্রিয়া চলছে। যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, এই কারণে আমরা এখানে আমাদের 2 প্লাটুন ফোর্স আছে। সংঘর্ষের ঘটনায় সব পক্ষকে ধৈর্য ধরার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, শিক্ষার্থীদের প্রতি কঠোর হতে চায় না সরকার। 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করব। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়। এদিকে সব কলেজ কর্তৃপক্ষকে এক টেবিলে বসাতে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে একটি কলেজ এখনো পুলিশের আহ্বানে সাড়া না দেয়ায় আলোচনা এগোচ্ছে না। শিক্ষার্থীদের বিরোধপূর্ণ সম্পর্ক নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান অভিভাবকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভাঙচুরের পর মেরামতের জন্য রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে 2025 সালের প্রথম শ্রেণী ও নার্সারিতে ভর্তি লটারিও স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের মেরামতের কাজ শেষ করার সময় সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সাথে সাথে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে জানানো হয় বিজ্ঞপ্তিতে। গেল রবিবার সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বিকেলে ঢাকা পলিটেকনিক ও বুটেক্স ক্যাম্পাস পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় তারা 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। বলেন, শিক্ষার্থীদের উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে আওয়ামী ফ্যাসিবাদরা। তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সমন্বয়করা। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে 1 সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় সমন্বয়করা বিকেলে ঢাকা পলিটেকনিক ও বুটেক্স ক্যাম্পাস পরিদর্শনে যান। শুরুতেই ঢাকা পলিটেকনিকে গিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন সমন্বয়করা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ করেন তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে তাদের অর্জন নষ্ট করার চেষ্টা করছে। হাজারো শহীদের জীবনের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা যেন এদেশের মানুষ সুন্দরভাবে উপভোগ করতে না পারে, সেজন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে ছাত্রদেরকে বিভক্ত করে দেয়া, শিক্ষার্থীদেরকে বিভাজিত করে দেয়া। শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে, ছাত্র সমাজকে কেন্দ্র করে এই বাংলাদেশের যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, দল মত নির্বিশেষে ধর্মবর্ণ সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ একসাথে রাজপথে ছাত্রদেরকে কেন্দ্র করে নেমে এসেছে, সেই ঐক্যের জায়গাটা ধ্বংস করে দেয়া। এরপর বুটেক্স ক্যাম্পাসে যান সমন্বয়করা, মতবিনিময় করেন তাদের সাথেও। বলেন, শিক্ষার্থীদের উস্কে দিয়ে জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে বিভাজন তৈরির যে একটা প্রক্রিয়া চলছে, এটা আসলে হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ইউনিটিকে, শিক্ষার্থীদের একতাবদ্ধকে বিভাজন করার একটা ষড়যন্ত্র চলছে। শিক্ষার্থীদের যে হটস্পটগুলো আছে, শিক্ষার্থীদের সেই হটস্পটে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেটিকে সামনে আনা হচ্ছে এবং ভেতর থেকে কিন্তু উস্কে দেওয়া হচ্ছে। এবং ঠিক সেই কারণে আমরা চাই যে স্টুডেন্টদের যে হাবগুলো আছে, সেখানে যেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে একটি হারমোনি যেন কাজ করে। সারা বাংলাদেশ জুড়ে যেখানে আন্তঃপ্রাতিষ্ঠানিক কোন্দল দেখা দিবে, যেখানে আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় আকাঙ্ক্ষার চেয়ে বড় করে যারাই দেখার চেষ্টা করবে, তাদেরকে সন্দেহ করুন, তাদেরকে প্রতিহত করুন। পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রাণ গেল অটোরিকশার 7 যাত্রীর। স্থানীয়রা বলছেন, লেভেল ক্রসিংটি বৈধ না হয় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক বানিয়ে চলাচলের পথ তৈরি করা হয়েছিল। এদিকে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অটোরিকশা চালক ও ট্রাক ড্রাইভার। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে প্রিয়জনের মরদেহ,
পাগল প্রায় স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কালিকাপুরের বাতাস। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টার দিকে বুড়িচংয়ের কালিকাপুরে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানি হয়। অটোতে পাওয়ার বাইক যেটা, ওইটাতে 8 জন ছিল আর কি যাত্রী। তো 3 জন ছিল মহিলাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল, আর বাকিগুলা ছিল পুরুষ। তো ঘটনা যখন হয়েছে, ড্রাইভার রেল লাইনের কাছাকাছি আসার পরে যখন দেখতে পেয়েছে যে ট্রেন আসতেছে, তখন হয়তো ড্রাইভার এটা চিন্তা করছে যে ট্রেন আসার আগেই তারা পার হয়ে যাব। কিন্তু তারা যখন রেল লাইনের উপরে আসছে, তখন তারা আর যাইতে পারে নাই, ইঞ্জিন বিকল হয়ে গেছে। তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেছি, হাসপাতাল যাওয়ার সাথে মারা গেছে আমার ভাই। আমার মার লোক আমার বোনের তো ছেলে 12-13 বছরের। আরে আল্লাহ, আমার বোনের ছেলে তো, তাই আমার মা ভাইও নাই, বোনও নাই। পরিচয় উদ্ধারের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা বলছেন লেভেল ক্রসিংটি বৈধ না হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না। অরক্ষিত এই ক্রসিংয়ে পাকা সড়ক করে চলাচলের পথ তৈরি করেছে ইউনিয়ন পরিষদ। দুঃখের ঘটনা হচ্ছে, আজকে রেল কর্তৃপক্ষ এখানে এসেছিলেন, তারা একটা সাইনবোর্ড লাগিয়ে এখানে তারা দায় ছাড়া একটা কিছু করার জন্য চেষ্টা করছিলেন। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা এটার প্রতিবাদ করেছে এবং ওনাকে অবরুদ্ধের মতো করে রেখেছিল। এই যে বিষয়টা তাদের ঠিক হয় না এই মুহূর্তে। আর দ্বিতীয়ত হচ্ছে এলাকাবাসীর দাবি এবং প্রত্যেকটা মানুষের একটি কথা, এখানে একটা রেল ক্রসিং গেটের অবশ্যই দরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। আমাদের পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে বিভিন্ন সময়ে চিঠিপত্র বা রেল কর্তৃপক্ষকে অবগত করেছেন যে বেশ কিছু গেট অরক্ষিত রয়েছে। নাটোরেও দুর্ঘটনার মুখে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়, এতে প্রাণ হারান অটোরিকশা চালক ও ট্রাকের ড্রাইভার। আমিন বাবু, যমুনা নিউজ। কিশোরগঞ্জে একটি বাসা থেকে 2 সন্তান সহ বাবা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভৈরবের রানীবাজার এলাকায় এই ঘটনা। পুলিশ জানায় পাশের ফ্ল্যাটের লোকজন সারাদিন ওই বাসায় কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জনি বিশ্বাস, তার স্ত্রী নিপা বিশ্বাস, তাদের 2 শিশু ধ্রুব ও কথার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। 2 সন্তান ও মায়ের মরদেহ বিছানায় ছিল। বাবা জনি বিশ্বাসের মরদেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। নিহত জনি বিশ্বাস স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন বলে জানা গেছে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। 144 ধারা ভঙ্গ করেই সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এবং পিটিআই নেতাদের নেতৃত্বে ইসলামাবাদের ডি চক পৌঁছে গেছে লাখো মানুষ। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর 6 সদস্যের। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আটক করা হয়েছে 4000-এর বেশি পিটিআই সমর্থককে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে পিটিআই সমর্থকদের জনস্রোতকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান। 144 ধারা জারি করেও সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না পরিস্থিতি। সব বাধা পেরিয়ে রাজধানীতে প্রবেশ করেছে লাখো মানুষ। ইসলামাবাদে প্রবেশের পরই বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ, রেঞ্জার্স সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কন্টেইনার ব্যারিকেড সরিয়েই ডিচকে পৌঁছেছেন আন্দোলনকারীরা। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কোনোভাবেই যখন দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের, তখন সংবিধানের 245 ধারা সক্রিয় করে ইসলামাবাদে নামানো হয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। স্বামীর মুক্তির দাবিতে হওয়া আন্দোলনে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বুশরা বিবি। যত চাপই আসুক, যতক্ষণ না ইমরান খান বাইরে এসে আমাদের থামতে না বলেন, ততক্ষণ আমরা থামবো না। ডিচক পৌঁছে ইমরান খানের পরবর্তী পদক্ষেপ জানাবো আপনাদের। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। পাক সরকারের দাবি, সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুলেটের জবাব বুলেট দিয়ে দেওয়া খুবই সহজ। আমাদের রেঞ্জার সদস্যরা গুলি করা শুরু করলে 5 মিনিটের মধ্যে বিক্ষোভকারীরা সব পালাবে, কিন্তু আমি তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিটিআই এর নেতাদের সাথে সরকার কয়েক দফায় আলোচনা চালালেও তা ব্যর্থ হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে।
এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।